স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বিপিএলে আজকের দিনের প্রথম খেলাটায় চিটাগং কিংস 105 রানে জয় পেয়েছে দুর্বার রাজশাহীর বিপক্ষে। রাজশাহীর এবারে বিপিএলটা খুব একটা ভালো যাচ্ছে না, তারা 3 ম্যাচ খেলে একটা জিতলেও দুটোতে হেরে গেছে। তাদের এই ম্যাচটা নিয়ে কথা বলবো, তাছাড়া তাদের একটা সাইনিং নিয়েও আজকে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন পারভেজ আল হাসান। স্বাগতম পারভেজ। আজকে চিটাগং কিংস এবং দুর্বার রাজশাহীর ম্যাচটা কেমন দেখলেন? আপনি যেটা বললেন যে তাদের ভালো যাচ্ছে না, আমি যদি আরও একটি স্পেসিফাই করে বলতে চাই যে দুর্বার রাজশাহী কিন্তু দেখেন আমাদের লোকাল প্লেয়ারদের নিয়ে সাজানো একটা দল, যেটা তারা শুরু থেকে বলে এসছে যে আমরা লোকালদের একটু ইয়ে করব। তো সেই হিসাবে তাদের টিম তারা সাজিয়েছে। মাঠে 3 ম্যাচ অলরেডি তারা খেলে ফেলেছে ঢাকার প্রথম পর্বতে। কিন্তু আমি স্পেসিফাই করে যেটা বলবো, আমার মনে হয় তাদের যেই ল্যাকিংসটা গেমের দেখা যাচ্ছে সেটা হচ্ছে বোলিং, রাইট? আপনি দেখেন প্রথম দিনে খেলা তারা ফরচুন বরিশাল, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সাইড, যেখানে কাইল ম্যাক্সের মতো বোলার আছে, যেখানে আপনার শাহিন আফ্রিদির মতো বোলার আছে, ওই টিমের এগেনস্টে তারা কিন্তু 197 রান করেছে। হিউজ। তো ব্যাট হাতে 197 রান করেছে। আপনি যেটা বলেন ইটস হিউজ, আর এই হিউজটাই কিন্তু তারা সেকেন্ড হাফে গিয়ে রাখতে পারেনি। সেকেন্ড ইনিংসে গিয়ে তারা কিন্তু ধরে রাখতে পারেনি। এত বড় টার্গেট, তার উপর মিরপুরের মাঠে এত বড় টার্গেটের ম্যাচ তারা 19তম ওভারেই তারা ম্যাচটা হেরে গেছে। আজকে কিন্তু দুর্বার রাজশাহী তাদের বোলিংটার কারণেই কিন্তু হেরেছে। আজকে আমি যদি বলি চিটাগং কিংস তারা ফার্স্টে ব্যাট করে 5 উইকেটে 219 রান করেছিল, সেঞ্চুরি তুলে নিয়েছেন উসমান খান। তার ব্যাটিংটা নিয়ে আসলে আলাদাভাবে অবশ্যই বলতে হয়, তিনি 62 বলে 123 রানের একটা ইনিংস খেলেছেন, 6টা ছক্কা 13টা চারের মার। তার কাছে আসলে দুর্বার রাজশাহীর কোনো বোলারকে আসলে বোলার মনে হয়নি সেইভাবে আর কি। আপনি দেখেন দুর্বার রাজশাহীর ক্ষেত্রে আমি যেটা বললাম একটু আগে, যে তাদের মূল যেই জায়গায় প্রবলেমটা মাঠে দেখা যাচ্ছে, যে দুর্বার রাজশাহী যেখানে পিছিয়ে যাচ্ছে সেটা হচ্ছে তাদের বোলিং সাইড। আপনি দেখেন তাদের দলের দেশের অন্যতম সেরা বোলার এই টাইমে তাসকিন আহমেদ, তিনি কিন্তু লাস্ট ম্যাচটাতে 7টা উইকেট নিয়েছে। 3 ম্যাচে তার উইকেট সংখ্যা 12টা। বিপিএল এর টপ হাইয়েস্ট উইকেট টেকার তিনি এই মুহূর্তে। হয়তোবা এই 7 উইকেট বা এই 3 ম্যাচের টানেই শেষ পর্যন্ত যেহেতু তিনি আরও মিনিমাম 9টা ম্যাচ তিনি খেলতে পারবেন যদি তারা কোয়ালিফাই নাও করে প্লে অফে। তো তাও তিনি হাইয়েস্ট উইকেট টেকারের একটা অবস্থানে কিন্তু চলে যেতে পারবেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানেই, তাসকিন 20 ওভারের খেলা, তাসকিন আপনার জন্য কত ওভার করবে? 4 ওভার। আজকে কিন্তু দিনের শুরুতে আমরা জানলাম যে হুট করে সোহাগ গাজীকে তারা আসলে ইনক্লুড করেছে। সোহাগ গাজী কিন্তু আজকে 3 ওভার বোলিং করে 28 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। এটা কিন্তু পিওর সোহাগ গাজী টাইপের বোলিং, তিনি কিন্তু এই টাইপেরই বোলিং করে থাকেন, চাপানো বোলিং করে থাকেন। বাট আপনি দেখেন খুব বেশি রান তিনি দিবেন না, আবার তিনি যে উইকেট তুলে নেবেন। আবার কিন্তু তিনি যে হচ্ছে ধরুন কোনো এক ম্যাচে 15 রান দিলেন, 20 রানে নিচে দিবেন, ওইরকমও কিন্তু খুব বেশি আশা আপনি করতে পারবেন না। তবে হাসান মোল্লাদের কাছ থেকে কিন্তু আরেকটু বেশি প্রত্যাশা ছিল। হাসান মোল্লা যেহেতু ঘরোয়া ক্রিকেটের খুবই প্রুভেন ক্রিকেটার, তার কাছ থেকে স্পিন বোলিংয়ে কিন্তু বাড়তি একটা কিছু দল চেয়েছিল। আমি লাস্ট কয়েকটা ম্যাচে হাসান মোল্লাদের কাছ থেকে এটা আসলে পাইনি। আজকেও 45 রান খরচায় তিনি আসলে কোনো উইকেট পাননি। এর আগেও 2-3টা উইকেট পেয়েছেন 2 ম্যাচ মিলিয়ে, আসলে সেভাবেই তিনি পারফরমেন্স করতে পারেন। প্রথম ম্যাচে ফরচুন বরিশালের সাথে তিনি 4 ওভারে 42 রান দিয়েছেন। সেকেন্ড ম্যাচে আমি যদি দেখি প্রত্যেক দিনই মোটামুটি তার অ্যাভারেজটা 10-এর উপরে থাকতেছে। তো এইটা অ্যাকচুয়ালি দল চাবে না যে আপনার ডোমেস্টিকের ওয়ান অফ দ্য বেস্ট বোলার ওয়ান অফ দ্য বেস্ট বোলার এভার আপনার হচ্ছে ফ্রাঞ্চাইজিতে এসে এরকম পারফরমেন্স তারা চাইবে না। তবে তাদের কিন্তু একজন বিদেশিকে ইনক্লুড করার কথা ছিল, বিলাল খান, ওমানের বিলাল খান। তার কিন্তু খেলার কথা ছিল রাজশাহীর হয়ে। তিনি আসলে ইনজুরির কারণে বিপিএলটা খেলতে পারছেন না। এটা অফিসিয়ালি টিম হয়তোবা জানায়নি, কিন্তু এটা আমরা ক্রিক ফ্রেন্ডসি জানতে পেরেছি। তার বিকল্প হিসেবে তারা কিন্তু বেশ কয়েকজন পেসারের সঙ্গে কথা বলছে। এর মধ্যে একজন শ্রীলঙ্কানও আছে, যেটা আপনি বলছিলেন। একজন শ্রীলঙ্কান আছে, সেই সঙ্গে একজন পাকিস্তানি এবং আফগানিস্তানের একজন প্লেয়ারের সঙ্গেও কথা বলছে। নামগুলো আমরা ভ্যালিড রিজনে আসলে ডিসক্লোজ করতে পারছি না। তবে শ্রীলঙ্কান যে পেসারের কথা বলা হচ্ছে, তিনি আসলে IL T20 খেলবেন। আগামী মনে হয় 11ই জানুয়ারি IL T20 শুরু হবে। সেই টুর্নামেন্টে খেলার কারণে তিনি আসলে বিপিএলে শেষ পর্যন্ত থাকতে পারবেন না। হয়তোবা সিলেট পর্বে রাজশাহী যে 2-3টা ম্যাচ আছে, সিলেট পর্বে সম্ভবত রাজশাহী 2টা ম্যাচ খেলবে। এই 2টা ম্যাচই হয়তোবা খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার সেই পেসারের। তাকে পেলে কি রাজশাহীর
তাহলে তাদের বোলিং লাইন আপনাকে একটু প্রাণ ফিরে পাবে কিনা? আপনি দেখেন যদি 2 ম্যাচের জন্য তিনি আসেন, যেই বোলারই হন তিনি আইদার পাকিস্তান কিংবা পাকিস্তান হলেও তিনি ILT20 খেলবেন, কারণ পাকিস্তানের ম্যাক্সিমাম প্লেয়াররা ILT20 খেলেন, আফগানিস্তানের হন কিংবা শ্রীলঙ্কার হন। 2 ম্যাচে যদি তারা যেই ল্যাকিংসটা বা যেই কমতিটা তাদের বোলিং বিভাগে থাকে, আমি যদি আপনাকে একটু বলি, তারা শফিউল ইসলামকে খেলাচ্ছেন। শফিউল ইসলাম কিন্তু অলমোস্ট সিনের বাইরে, 2টা ম্যাচ তিনি খেলেছেন। তিনি এক ম্যাচে দিয়েছেন, আজকের ম্যাচে তিনি চিটাগংয়ের এগেনস্টে 3 ওভারে 46 রান দিয়েছেন। হিউজ মানে ওভার প্রতি 15 রানের অলমোস্ট, হ্যাঁ 3-15 45 1 রান বেশি, 15 বেশি। ঢাকার সাথে তিনি এক ম্যাচ খেলেছেন যেটা তারা জিতেছে, বাট ওই ম্যাচেও তিনি 4 ওভারে 45 রান দিয়েছেন। তো এই যে রিপ্লেসমেন্টের জায়গাটা, এই জায়গাটা যদি কোনো বোলার এসে এক ম্যাচের জন্য যদি একটু রিকভার করতে পারে, তাহলে আপনার টিমের জন্য ভালো, তাসকিন আহমেদের জন্য ভালো। আমি বারবার বলছি, কারণ তিনি আপনাকে 20 ওভারে 4 ওভার করে দিবে, বাকি 16 ওভার আপনার কারো না কারোর মধ্যে করতে হবে। আপনি আপনার টিমের বেস্ট স্পিনার হাসান মুরাদ, আপনি তার কাছ থেকে সার্ভিসটা পাচ্ছেন না, তাহলে আপনার বাকি 16 ওভারের সার্ভিসটা কে দিবে? আপনার কাছে কিন্তু এই যে 2 ক্রিকেটার আছেন, মানে তাসকিন আহমেদ, আল্লাহ না করুক তিনি যদি একটা ইনজুরিতে পড়েন, তাসকিন আহমেদ এমনিতে ইনজুরি প্রবণ, এটার কারণে আমি বললাম তাসকিন আহমেদ ইনজুরিতে পড়লে তার বিকল্প কিন্তু তাদের হাতে নেই। হাসান মুরাদ যদি এখন ইনজুরিতে পড়েন, তার মাপের স্পিনার কিন্তু তারা কিন্তু পাবেন না, কারণ ডোমেস্টিকে তার মাপের স্পিনার কিন্তু আমরা খুব বেশি দেখি না। আপনি সোহাগ গাজীকে দিয়ে তার মানে এই অপূর্ণ যে জায়গাটা আছে সেটা আসলে আপনি ফিল আপ করতে পারবেন না, কারণ সোহাগ গাজী যা করছেন তিনি তার বেস্টটা দিয়েছেন আজকের ম্যাচেই। তো আমি যেটা বলছিলাম যে তাদের যেই রিকভারের জায়গাটা, তাসকিনের পরে বাকি সব বোলারই তাদের রিকভারের জায়গা আছে, কারণ আমি বললাম যে আপনার বেস্ট স্পিনার আপনাকে সার্ভিস দিতে পারছে না। তো শুধু যে তাদের একজন বোলার, তো তাদের এমনিতে ল্যাকিংস, মিনিমাম একজন বোলার, কারণ আরও বেশিই লাগে, মিনিমাম একজন বোলার তাদের ল্যাকিংস আছে, কমতি আছে। ওই একজন বোলারের জায়গাটা তাদের পূরণ করতে হবে, প্লাস হাসান মুরাদকে তার ফর্মে ফিরে আসতে হবে, হাসান মুরাদকে নিজের সেরাটা দিতে হবে, প্লাস তাসকিনকে সুস্থ মানে ফিট থাকতে হবে। পারফর্ম তাসকিন করেন, নতুন বলে তাসকিন কী জিনিস আমরা জানি, ঠিক আছে, রাইট? নতুন বলে তাসকিন কী জিনিস আমরা জানি, পাওয়ার প্লেতে তাসকিন উইকেট আপনাকে এনে দিবেই, এটা কিন্তু অলমোস্ট নিয়ম হয়ে গেছে। তো এরপরে যদি 5 উইকেট 6 উইকেট ইভেন 7 উইকেটও তো এখন প্রমাণ তিনি, কিন্তু লাস্টের দিকে উইকেট নিতে হবে আপনার, হ্যাঁ সেই উইকেট টেকিং বোলারটা থাকতে হবে। তবে আমি একটু বাড়তি বলতে চাই, তাসকিন আহমেদকে দেখে দুর্বার রাজশাহীর এই টিমটা আর তাসকিন আহমেদকে দেখে আমার কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফির কথা মনে পড়ে, যে অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া খেলছে, বুমরা খেলছে, রাইট? জাস্ট আপনার দেখা গেছে যে অস্ট্রেলিয়ার 10 নম্বর উইকেট নেওয়ার জন্য বুমরাকে বোলিংয়ে আনতে হচ্ছে রোহিত শর্মাকে। আপনি দেখেন কি অবস্থা একটা টিমের, বুমরা 50 ওভার করে পার ইনিংসে বোলিং করতেছে একটা বোলার। মানে আমি কিছুক্ষণ আগে আসলে দেখছিলাম যে রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরার, মানে রোহিত শর্মা যত রান করেছেন এই বর্ডার গাভাস্কার সিরিজে, তত উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা, 31 উইকেট হয়ে গেছে আজকে, যেহেতু আজকে গতকালকে লাস্ট ডেতে আমি সেটাই বলছি এরকমই একটা মানে ফিল পাচ্ছেন তাসকিন আহমেদ। টেস্ট দেখে সে 50 ওভার 2 ইনিংসে 100 ওভার করে দিচ্ছে আপনাকে, কিন্তু টি-20তে তো আপনি 4 ওভারের বেশি করতে পারবেন না। তো আসলে তাসকিন আহমেদের মিনিমাম 1-2জন পার্টনার লাগবে। তবে তাদের ব্যাটিং লাইনআপটা কিন্তু খুবই ভালো, খুবই চমৎকার। মোহাম্মদ হারিস আছেন, তিনি কিন্তু খুবই ছন্দে আছেন। পাকিস্তানের যে ডোমেস্টিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স কাপ সম্ভবত, সেখানে কিন্তু খুবই ভালো পারফরম্যান্স করেছেন। ক্যাপ্টেন দেখেন, হ্যাঁ আপনি কিন্তু এনামুল হক বিজয়ের কথা বলতে পারেন, বিজয় কিন্তু টপ ফর্মে রয়েছেন, 3 ম্যাচে 2টা 50, আজকে আনফরচুনেটলি তিনি আউট হয়ে গেছেন। তার চেয়ে বড় ইয়াসির আলী রাব্বি খুবই ছন্দে আছেন, এটা কিন্তু খুবই ভালো ব্যাপার, রাব্বি ছন্দে আছেন। তবে সব মিলে আমি যদি এখন একটু ঢাকার কথা যদি বলি, ঢাকা ক্যাপিটালস শাকিব খানের দল, শাকিব খান যেভাবে ফিল্মে আসলে পারফর্ম করেন, তার পারফরমেন্সের আশেপাশে কেউ আসলে যেতে পারেন না, সেরকম ঢাকার আসলে আমি তেমন কিছু আসলে এবারে বিপিএলে দেখতে পারছি না। ঢাকার কাছ থেকে কিন্তু মানুষের অনেক প্রত্যাশা ছিল সামি ভাই, আমি যদি ভুল না করি, যেহেতু মানে একটা ক্যাপিটাল সিটির একটা টিম, ক্যাপিটাল সিটি। আর আপনি বললেন শাকিব খানের দল, কারণ আমাদের সিনেমার কিন্তু শাকিব খান হচ্ছে মানে আপনি যদি প্রথম 5 জনের লিস্ট করেন, আমি যদি ভুল না করি, এবার ফ্যান বলেন আর স্টারডমের কথা বলেন, প্রথম 1জন 2জন 3জনই শাকিব খান থাকবে, 4 নম্বর থেকে অন্য কারো নামটা গোনা হবে। মানে এই স্টারডমটা আসলে আমাদের ফিল্মে খুব একটা দেখা যায় না, সো দেখা যায়নি, অথবা দেখা গেল রিসেন্ট ইয়ারগুলোতে দেখা যায়নি, গত 15-20 বছরে। তো শাকিব খান ওই রকম একজন মানুষ, ওই রকম একজন স্টার, যখন একটা টিম নিবে হাইপ থাকবেই, বাট সেই হাইপটা একদম
মানে আসমানের থাকা হাইপ জমিনে পড়ে গেছে প্রথম ম্যাচেই, ওইরকম পারফরমেন্স দেখাতে পারেনি। আর সেকেন্ড ম্যাচও সেম, থার্ড ম্যাচও আমরা যখন এই ভিডিও বানাচ্ছি তখন খেলা চলছে, 31 রানে 4টা উইকেট পড়ে গেছে। তো তাদের আসলে তারা আসলে বোলিংটা খুব একটা ভালো করতে পারেনি। খুলনা টাইগার্স আগে ব্যাট করে 8 উইকেটে 173 রান করেছিল, তাদের রানটা 150-এর নিচেই থামতে পারতো, কিন্তু লাস্টে আবু হায়দার রনি একটা কেমিও খেলেছেন 8 বলে 21 রান। রনি কিন্তু ক্রেডিট দিতে হবে ভাই। রনি লাস্ট 2 বছরে আমি ঘরোয়া ক্রিকেট কভার করতেছি রেগুলার, ঠিক আছে। সেখানে আমি দেখলাম একদিন আমার এরকমও মনে আছে, বিকেএসপিতে খেলা 9:30টায় খেলা শুরু হবে। তো আমাদের প্ল্যান ছিল রাস্তা যদি জ্যাম থাকে তাহলে আমরা অ্যারাউন্ড 9:30 বা 9:45 নাগাদ পৌঁছে যাব, মানে বিকেএসপি 3 নম্বর মাঠে খেলা। তো জ্যামের কারণে 9:15 বাজছে, আমি জাস্ট নবীনগরের সামনে, সেখানে আমি জাস্ট খুলে দেখি যে 8 উইকেট পড়ে গেছে। 8 উইকেট পড়ে গেছে, রনি 6 উইকেট, ঠিক আছে। মানে আমরা ওইখানে যাইতে পারি না, যদিও থ্যাংক ইউ রনি ভাই, ওই দিন আমার উনি মানে ইন্টারভিউ দিয়েছে একাই, কারণ কেউই যেতে পারেনি। এই অবস্থা যে আমি বলেও ছিলাম রমজানের মধ্যে, এই রোডটা কিন্তু সবসময় রমজানের মধ্যে একুরেট টাইমে যাওয়াটা খুবই টাফ। রমজানের 9টায় যদি ম্যাচটা ধরতে হয় বিকেএসপিতে, আমরা যারা সাংবাদিক আমরা কিন্তু জানি, তাহলে কিন্তু ভোর 6টার দিকে আপনার রওনা দিতে হবে। এক্স্যাক্টলি। এনসিএল টি20তে রনি আসলে খুবই ভালো পারফরমেন্স করেছিলেন। তারপর আমি যদি বলি যে এখানে কিন্তু ঢাকার বোলাররা কিন্তু খুব একটা ভালো করতে পারেননি। থিসারা পেরেরার বোলিং আপনি কি পারফেক্টলি দেখতে পাচ্ছেন যে থিসারা পেরেরা ওই এফেক্টটা দিতে পারছেন কি? ভাই আমি সিম্পল একটা কথা বলি, অ্যাজ এ ফ্যান আমি বলি, আমি যেহেতু মাঠে না অথবা ইয়েতেও না, আমি ম্যাচ রিপোর্টও করছি না, আমি টিভি স্ক্রিনে খেলা দেখছি। থিসারা পেরেরা বোলিং ভালো করছেন না করছেন সেটা আপনি জাজ করবেন কীভাবে? তিনি বলে আসলে 3 ম্যাচে তিনি 2 ওভার বল করেছেন। একটা ক্যাপ্টেন যখন আপনি দেখছেন যে আপনি একজন বোলার, আপনি একজন অলরাউন্ডার, রাইট? তো কিন্তু বোলিং অলরাউন্ডার, হ্যাঁ বোলিং অলরাউন্ডার, আপনি দেখছেন যে আপনার টিমে এই অবস্থা যাচ্ছে, একটা মোটামুটি ছন্ন ছাড়া অবস্থা, ঠিক আছে, তুলোধুনো করতেছে আপনার টিমকে, আপনি বলে আসবেন না? অথবা আপনি ওই পারফেক্ট না, আবার এই সময় যে সময় দেখা যাচ্ছে যে খুলনা টাইগার্সের ব্যাটাররা আসলে জুটি করে ফেলছেন, উইকেট পড়ছে না, এই সময় কিন্তু থিসারা পেরেরা ছিল 2-3টা ওভার করে দলের যে বাকি বোলার আছেন তাদেরকে কিন্তু হেল্প করা, ওই হেল্পটা মনে হয় করতে পারছেন না। তবে সব মিলিয়ে তার ক্যাপ্টেন্সিটা কেমন দেখছেন, যে এবারে টুর্নামেন্টে তাকে কি ক্যাপ্টেন হিসেবে মানে ওইভাবে তিনি কি এক্সপ্রেস করতে পারছেন? ক্যাপ্টেন্সির ব্যাপারটা বলতে গেলে কিন্তু আরেকটা নাম চলে আসবে, ঢাকার ক্যাপ্টেন্সি, লিটন কুমার দাস। আমি যদি ভুল না করি নাজমুল শান্ত গতকালই ক্যাপ্টেন্সি ছেড়েছেন টি20 থেকে, যদি ভুল না করি লিটন উইল বি দ্য নেক্সট ক্যাপ্টেন, যেটা তিনি দায়িত্ব পালন করেছেন ভারপ্রাপ্ত হিসাবে ওয়েস্ট ইন্ডিজে। আর চমৎকার মাইন্ড ব্লোয়িং ক্যাপ্টেন্সি তিনি করেছেন। তো ব্যাট হাতে ফর্মটা একটু তার, হ্যাঁ ব্যাট হাতে তার ফর্মের, আমরা যেহেতু ক্যাপ্টেন্সির ব্যাপারে কথা বলছি, যে মাইন্ড ব্লোয়িং ক্যাপ্টেন্সি তিনি করেছেন, ঠিক আছে। এখানেও আমরা স্ক্যানেজিকে দেখেছি, তিনি যখন প্রেস মিটে আসছেন তিনি বলছেন লিটন তার ক্যাপ্টেন, মানে বোঝা যাচ্ছিল যে লিটনই ক্যাপ্টেন, সব কিছু বিবেচনায়। আপনারও নিশ্চয়ই তাই মনে হয়েছে। মানে থিসারা পেরেরাকে ঢাকার ক্যাপ্টেন্সি দেওয়াটা একদমই আচমকা একটা নিউজের মতোই লেগেছে সাংবাদিক। থিসারা পেরেরা নিজেও কিন্তু অবাক হয়েছেন, তিনি মানে তার প্রেস কনফারেন্স, ফার্স্ট যে প্রেস কনফারেন্স ছিল সেখানে কিন্তু তিনি আসলে অবাক হয়েই বলেছিলেন যে তাকে যে ক্যাপ্টেন্সি দেওয়া হবে তিনিও ভাবতে পারেননি। আচ্ছা, এইটা আমি দুঃখিত, আমি দেখিনি প্রেস কনফারেন্সটা। বাট থিসারা পেরেরা যেদিন এসেছেন সেদিন আমি মাঠে ছিলাম ঢাকার অনুশীলনে, তো তখন আমার কাছে একটু হাবভাব দেখে মনে হয়েছিল হ্যাঁ, কারণ আমি দেখেছি ঢাকার যে হেড কোচ খালেদ মাহমুদ সুজন, তিনি ইন্ডিভিজুয়ালি প্লেয়ারদের ব্যাপারে আপডেটগুলো দিচ্ছেন, আলাউদ্দিন বাবুর ব্যাপারে আপডেট দিয়েছেন, বাকি যেই প্লেয়ার আছেন সবার ব্যাপারে আপডেট দিচ্ছেন। তো এইটা আমার কাছে একটু বাড়তি মনে হয়েছে যে নতুন একজন টিমে যোগ দিয়েছেন, বাট তার চেয়ে বেশি কিছু মনে হয়েছে। কিন্তু এরপরেই ঘন্টাখানেক বা আধা ঘন্টা পরে আবার আমি দেখেছি যে দাঁড়িয়ে থেকে সবার অনুশীলন দেখেছেন থিসারা পেরেরা, তো অফিসিয়াল ঘোষণাটাও তারপরেই এসেছে। কিন্তু এইভাবে মানে মোটামুটি একটা হাত ডাক করে ক্যাপ্টেন্সি দেওয়ার
পর যে এত অভিজ্ঞ একজন ক্রিকেটার যিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে নাই 2-3 বছর ধরে, তো তার সেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে নাই, সেভাবে ফ্রাঞ্চাইজিও তিনি খেলছেন না, ওইরকম একজনকে এনে শুধুমাত্র অভিজ্ঞতার বিচারের কথা চিন্তা করে ক্যাপ্টেন্সি দেওয়ার পর যেই অভিজ্ঞতাটা বা যেই অভিজ্ঞতা কাজে লাগানোর কথা, সেটা আমার মনে হয় না মাঠে দেখা যাচ্ছে। বিপিএলে কিন্তু এর আগেও দেখেছি টুর্নামেন্টের মাঝপথে ক্যাপ্টেন্সি চেঞ্জ হয়ে যেতে, এটা আসলে ঢাকার ক্ষেত্রে যদি দেখি এটা আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে অফ দ্য ফিল্ড কি ক্যাপ্টেন আপনি খালেদ মাহমুদ সুজনকে মনে করছেন? খালেদ মাহমুদ সুজন এখন হেড কোচ, তো অফ দ্য ফিল্ড ক্যাপ্টেন থাকবে, এটা খুবই স্বাভাবিক, রাইট? ডিসিশন মেকিং, তাই ডিসিশন মেকিং এ ঢাকার যে ডিসিশন মেকিং এর প্রবলেমগুলো হচ্ছে, এর দায় কিন্তু খালেদ মাহমুদ সুজনকেও দিতে হবে। আপনি দেখেন ডিসিশন মেকিং এর যদি কথা বলি, আমি ইন্ডিভিজুয়ালি কারো নাম বলবো না বা কারো উপর যাচ্ছি না, কারণ একটা টিমের ডিসিশন একজন মেক করেন, ক্যাপ্টেন ডিসিশন মেকারস থাকে, অনেক লিডারশিপ গ্রুপ থাকে, একটা অনেকের মতামতের পরেই একটা ডিসিশন আছে। বাট আমি এইটা বুঝি নাই যে তারা এনসিএল এর সেকেন্ড হাইস্ট রান গেটার, এনসিএল টি20 যেটা সদ্য শেষ হলো, হাবিবুর রহমান সোহান, তাকে তারা ড্রপ কেন করেছে? ঠিক আছে, এমন না যে হচ্ছে অন্য অনেক ব্যাটাররা ভালো করছেন, তিনি ভালো করছেন না। সেখানে তানজিদ হাসান তামিম কিন্তু খুব একটা ভালো পারফরম্যান্স, তানজিদ হাসান তামিম ফ্লপ, লিটন দাস ফ্লপ, ঠিক আছে। স্টাম্পের পেছন থেকে লিটন দাস আপনাকে পূর্ণ সাপোর্ট দিবে। আর শাহাদাত হোসেন দীপুকে আসলে ফার্স্ট ম্যাচ থেকেই মানে খেলানোর উচিত ছিল, খুবই ইনফর্ম ব্যাটার। আজকের ম্যাচে হয়তো ভালো করতে পারেনি, মাত্র 3টা রান করেছেন। সামিম ভাই, উচিত ছিল কি ছিল না সেটা কিন্তু প্রমাণ করে ব্যাট। হ্যাঁ, 40 রানে ঢাকার 5টা, যদিও আম্পায়ার ব্যাটিং রিভিউ চলছে। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে উচিত ছিল কি ছিল না সেটা ব্যাট ডিসাইড করে। আর দীপু কিন্তু সেকেন্ড ম্যাচে যখন তিনি চান্স পেয়েছেন তিনি 50 হাঁকিয়েছেন, তো তার ব্যাট বলে দিয়েছে যে আমাকে আগের ম্যাচে রাখা উচিত ছিল। তো সব কিছু মিলিয়ে আমি জাস্ট একটা কমেন্টই করতে চাই ঢাকা টিম নিয়ে। ঢাকা টিমের যেই হাইপটা ছিল, শাকিব খানের দল, সুপারস্টার শাকিব খানের দল, সব কিছু দিয়ে কিন্তু ঢাকায় গিয়েছিল। তাদের জার্সি বলেন, এগুলো কিন্তু শুনতে নর্মাল মনে হলো, এগুলো কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুন্দর, আর প্রমোশনটাও খুব ভালো ছিল, পুরো ইন্ডাস্ট্রি ঢাকা। না, আমি যদি বলি যে মানে বিপিএল এর ড্রাফটটা যেদিন হয়েছিল সেদিন কিন্তু আমি ড্রাফটে ছিলাম, সেখানে কিন্তু শাকিব খান তার মানে যেভাবে এসেছিলেন একটা হিরোইচিত একটা লুকে, মানে তার ইনভলভমেন্টটা ছিল সেখানে, এটা কিন্তু আলাদা একটা মাত্রা, আলাদা একটা মাত্রা। কারণ আলটিমেটলি কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বা খেলাই সবই কিন্তু এন্টারটেনমেন্ট। এখন সিনেমা, আমাদের ক্রিকেট সিনেমা সব একসাথে হওয়াতে কিন্তু এন্টারটেনমেন্টের হাইপটা আরও বাড়ছে। বাট ঢাকা শুধুমাত্র এন্টারটেনমেন্টের হাইপটে উঠেছে, বাট মাঠের খেলা এখন পর্যন্ত তারা তাদের পারফরমেন্সটা দেখাতে পারছে না। আমার মনে হয় তাদের ব্যাটিংয়ের সুদিনটা ফিরবে। জেসন রয় আসার কথা শোনা যাচ্ছে, গুঞ্জন, যদি আসতো তাহলে তাদের শক্তিশালী হতো। অ্যালেক্স হেলসকে নিয়ে তাদের একটা ঘটনা আছে যেটা অবশ্যই ঢাকার ফেভারে যাচ্ছে না। অ্যালেক্স হেলস বিয়ের কথা বলে ঢাকা এরকম একটা রংপুর রাইডার্সে খেলছেন তিনি, গত ম্যাচে তিনি চমৎকার ইনিংস খেলেছেন। তো স্টিল ঢাকার স্কোয়াডে আমি যদি ভুল না করি 25 জন ক্রিকেটার আছে। 25 জন ক্রিকেটার থেকে 25 জন ক্রিকেটারের নিশ্চয়ই ঢাকার টিম ম্যানেজমেন্টের মধ্যে তারা তাদের সেরা 11 জন নামাচ্ছেন মাঠে, বাট ওই 11 জন হচ্ছে না, বিপক্ষ দলের সাথে তারা ফাইট দিতে পারছে না। এই হচ্ছে ঢাকার মেইন কমেন্ট ঢাকা নিয়ে। ধন্যবাদ পারভেজ আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিকফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।